ভালোবাসার সংজ্ঞা কি? বিশ্বাস নাকি একে অপরের প্রতি এক অন্ধ নির্ভরতা? আমরা জীবনে কাউকে একবার না একবার বিশ্বাস করে থাকি, কিন্তু সেই বিশ্বাস যখন আমাদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়, তখন সেই ট্র্যাজেডিকে আমরা কী নামে ডাকবো? আজকের ভিডিওটি কোনো সাধারণ ক্রাইম স্টোরি নয়। আজ আমরা এমন এক মেয়ের কথা বলবো যার ডায়েরির প্রতিটি পাতা একসময় স্বপ্ন দিয়ে ভরা ছিল, কিন্তু তার জীবনের শেষ পাতাটা লেখা হয়েছিল রক্ত দিয়ে। আমি শুভদীপ, আর আমি আজ আপনাদের সাথে নিয়ে যাব সেই মেহরা গলির গলিতে, যেখানে একটি সম্পর্কের আড়ালে গড়ে উঠেছিল এক ভয়ানক অমানবিক বিভীষিকা। কেন শ্রদ্ধা তার পরিবারকে ছেড়ে এই অচেনা পথ বেছে নিয়েছিল? কেন আফতাবের মতো একজন মানুষ ঠিক এতটা নিচে নামতে পারল? তদন্তের প্রতিটি মোড় এবং পুলিশের হাতে আসা সেই ভয়ঙ্কর জবানবন্দি সবই আজ আমরা বিস্তারিতভাবে জানব। ভিডিওটি দীর্ঘ, কিন্তু ভিডিওর প্রতিটি সেকেন্ডে লুকিয়ে আছে এমন এক নির্মম সত্য যা আপনাকে সচেতন হতে বাধ্য করবে। তো চলুন শুরু করা যাক। আজকের এই ডিজিটাল যুগে আমরা অনেকেই ডেটিং অ্যাপের উপর ভরসা করে থাকি। শ্রদ্ধা এবং আফতাবের প্রথম পরিচয় হয় বাম্মাল নামের একটি ডেটিং অ্যাপের মাধ্যমে। দুজন মানুষ যাদের পছন্দ ঠিক মিলে যাচ্ছিল। শ্রদ্ধার তখন মনে হয়েছিল এটাই হয়তো তার স্বপ্নের এক সম্পর্ক। ফোনে দীর্ঘ কথোপকথন এবং বাইরে একসাথে ঘুরতে যাওয়া দুজন মিলে সব কিছু খুব স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু এই স্বাভাবিকতার আড়ালে লুকিয়েছিল এমন এক অদ্ভুত মনস্তাত্ত্বিক টানাপোড়েন যা শ্রদ্ধা বুঝে উঠতে পারেনি। শ্রদ্ধার পরিবার যখন এই সম্পর্কের কথা জানতে পারে, তারা প্রথম থেকেই এর বিরোধিতা করেছিলেন। কিন্তু কেন? কারণ শ্রদ্ধার পরিবার আফতাবের আচরণের প্রতি রেড ফ্ল্যাগস বা বিপদের সংকেত দেখতে পেয়েছিলেন। শ্রদ্ধা তখন খুব জেদি ছিল। সে মনে করত তার পরিবার ঠিক তাকে বুঝে উঠতে পারছে না, তার ইচ্ছা অনিচ্ছার সব কিছু মিলে। কিন্তু পরিবারের বয়স্করা তো অভিজ্ঞ, তারা অনেক সময় মানুষের চোখের ভাষা এবং কথা বলার ধরন দেখে বিপদের ইঙ্গিত পেয়ে যান। কিন্তু শ্রদ্ধা তখন প্রেমের রঙিন চশমায় জগৎ দেখছিল। শ্রদ্ধার পরিবার আফতাবের মধ্যে এক উগ্র মেজাজ লক্ষ্য করেছিল। আফতাব তার আগের সম্পর্কগুলোতেও খুব একটা স্থিতিশীল ছিল না, যা পরিবারটির কানে এসেছিল। শ্রদ্ধা তখন অনেকটা আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নিচ্ছিলেন। শ্রদ্ধা ভেবেছিল যে আমি যদি আফতাবকে পরিবর্তন করতে পারি, তবে এটাই হবে তাদের প্রেমের সার্থক। তবে এটিই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। পরিবার যখন তাকে বাধা দিতে চাইল, শ্রদ্ধা তখন ঘর ছাড়ার সিদ্ধান্ত নিল। মুম্বাইয়ের সেই নিরাপদ জায়গা ছেড়ে সে দিল্লির অচেনা গলিতে পাড়ি দিলেন, আফতাবের সাথে এক নতুন জীবন শুরুর আশায়। 2022 সালে 28শে মে দিল্লির আবহাওয়া তখন খুব উত্তপ্ত। মেহরাওলির সেই ছোট্ট অ্যাপার্টমেন্টের চার দেওয়ালে ঠিক কী ঘটছিল তা হয়তো পৃথিবীর কোনো মানুষই জানতে পারত না, যদি না নিয়তি অন্য কিছু চাইতো। আমরা আজ কথা বলবো এমন এক বিভীষিকার কথা, যেখানে প্রেম রূপান্তরিত হয়েছিল এক নিষ্ঠুরতায়। আফতাবের দেওয়া সেই জবানবন্দি আজও পুলিশের ফাইলগুলোকে ভারী করে রাখে। কী করে একটা মানুষ ঠিক এতটা নিচে নামতে পারে? চলুন ফিরে যাই সেই রাতে। সম্পর্কটা অনেক দিন ধরেই বিষাক্ত হয়ে উঠেছিল। শ্রদ্ধার বিয়ের চাপ এবং আফতাবের অনিচ্ছা, এই নিয়ে প্রায়শই ঝগড়া চলত তাদের দুজনের মধ্যে। 18ই মে ঠিক রাতেও ঠিক এমনই হয়েছিল। আফতাব পুলিশকে দেওয়া জবানবন্দিতে জানিয়েছিল শ্রদ্ধা তাকে বিয়ের জন্য ক্রমাগত চাপ দিচ্ছিল। এক পর্যায়ে সেই চাপ আফতাবের মধ্যে ক্রমশ ক্রোধের সৃষ্টি করে। সে বলেছিল শ্রদ্ধা সেই রাতে প্রচুর চিৎকার করছিল। সেই চিৎকারের আওয়াজ আফতাবকে আরও আক্রমণাত্মক করে তুলেছিল। সে তখন নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। কিন্তু আফতাবের জবানবন্দি অনুযায়ী এটি নিছক রাগের পার্শ্ববর্তী হয়ে করা কোনো খুন ছিল না। আফতাবের স্বীকারোক্তি অনুযায়ী সে শ্রদ্ধাকে শ্বাসরুদ্ধ করে খুন করেছিল। কিন্তু এর পরের ঘটনাগুলো যা সে বর্ণনা করেছিল তা শুনলে যে কোনো মানুষের রক্ত হিম হয়ে যাবে। আফতাব জানত লাশ গায়েব করা ঠিক কতটা চ্যালেঞ্জের ব্যাপার,
তাই সে সেই নৃশংস পথ বেছে নিয়েছিল, যা সিনেমার স্ক্রিপ্টকেও হার মানায়। সে শ্রদ্ধার শরীরটিকে বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নেয়। আফতাবের কথা অনুযায়ী সে একটি নতুন করাত কিনে এনেছিল বাজার থেকে। ঘন্টার পর ঘন্টা ধরে সে সেই কাজে লিপ্ত হয়েছিল। তার জবানবন্দি ছিল ঠিক এতটাই শীতল, যা শুনে উপস্থিত পুলিশ অফিসাররাও থমকে গিয়েছিল। সে কিভাবে শরীর টুকরো করে ফ্রিজের মধ্যে সাজিয়ে রেখেছিল তা বর্ণনা করার সময় তার চোখে এক বিন্দু অনুশোচনা ছিল না। সবচেয়ে ভয়ানক দিকটি হলো, এই বিভীষিকার পরেও আফতাবের জীবনযাত্রায় একটু কোনো বদল আসেনি। সেই রাতে যখন ফ্ল্যাটের ফ্রিজে শ্রদ্ধার দেহাবশেষ ছিল, তখনই সে পাশের ঘরে বসে শান্তিতে গেম খেলতো, ডেলিভারি থেকে খাবার অর্ডার করতো, এমনকি অন্য মেয়েদের সাথে কথাও বলতো। সে শ্রদ্ধার ফোন ব্যবহার করে বন্ধুদের মেসেজ করত, যাতে তাকে কেউ সন্দেহ না করে। এটা কি কোনো মানুষ নাকি কোনো সাইকোপ্যাথ? সে সমস্ত প্রমাণ লোপাট করতে অ্যাসিডের ব্যবহার করেছিল। এত বড় অপরাধ করার পরেও আফতাব ভেবেছিল সে পার পেয়ে যাবে, কিন্তু অপরাধীরা ঠিক একটা না একটা ভুল করেই থাকে, আর সেই ভুল থেকেই শুরু হয় তাদের পতনের রাস্তা। ঘটনার সূত্রপাত হয় শ্রদ্ধার বাবার কাছ থেকে। দীর্ঘদিন ধরে মেয়ের কোনো খোঁজ না পাওয়ায় শ্রদ্ধার বাবা মুম্বাই থেকে দিল্লিতে আসে। মেয়ের ফ্ল্যাটের সামনে এসে যখন দেখেন তালা বন্ধ, তখন থেকেই তার মনে সন্দেহের বীজ রোপণ হয়। তিনি মেহরাউলি থানায় নিখোঁজ ডায়েরি করেন শ্রদ্ধার নামে। এখান থেকেই শুরু হয় পুলিশের তদন্ত। শুরুতে পুলিশ যখন আফতাবকে তলব করে, সে খুব শান্তভাবে এক মিথ্যে গল্প সাজিয়েছিল। সে বলে শ্রদ্ধা ঝগড়া করে বাড়ি ছেড়ে চলে গেছে। সে শ্রদ্ধার ফোন থেকে তাদের বন্ধুদের মেসেজও করেছিল, যাতে তারা বুঝতে পারে শ্রদ্ধা অন্য কোথাও আছে। কিন্তু পুলিশের কাছে দুটো বড় ক্লু ছিল: শ্রদ্ধার ফোনের শেষ লোকেশন এবং তার ব্যাঙ্ক ট্রানজ্যাকশান। পুলিশ যখন শ্রদ্ধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ট্রানজ্যাকশান চেক করে, তখন তারা দেখে যে শ্রদ্ধার অ্যাকাউন্ট থেকে অনলাইনে টাকা ট্রান্সফার করা হয়েছে। কিন্তু সেই টাকা ট্রান্সফারের সময় শেষ লোকেশন যা দেখাচ্ছিল, সেটি ছিল আফতাবের মেহরাউলির সেই ফ্ল্যাটের এলাকা। এখান থেকেই পুলিশের সন্দেহ জোরালো হয়। পুলিশ যখন আফতাবের ফোনের কল ডিটেলস বা সিডিআর পরীক্ষা করেন, তারা দেখে যে 18 মের পর শ্রদ্ধার ফোন বন্ধ হয়ে গেলেও আফতাবের ফোন ওই লোকেশনের আশেপাশেই ঘুরছিল। পুলিশ আফতাবকে যখন দফায় দফায় জেরা করতে শুরু করে, সে বারবার নিজের বয়ান বদলাতে থাকে। একবার সে বলে শ্রদ্ধা বাড়ি ছেড়ে চলে গেছে, আর একবার সে বলে তারা আলাদা হয়ে গেছে। কিন্তু পুলিশ যখন ক্রস কোশ্চেনিং শুরু করে এবং তার সামনে ডিজিটাল এভিডেন্সগুলো রাখে, যেমন তার অনলাইন পেমেন্ট হিস্ট্রি, সিসিটিভি ফুটেজ, তখন সে ভেঙে পড়ে। তার মুখ থেকে বেরিয়ে আসে সেই নৃশংস সত্য, যা শুনে পুলিশ অফিসারদেরও গা শিউড়ে ওঠে। শুধুমাত্র স্বীকারোক্তি নয়, পুলিশ অফিসাররা ওই ফ্ল্যাটটি ফরেন্সিক ল্যাবে পাঠায়। মেঝেতে থাকা রক্তের ক্ষুদ্র নমুনা, যা সে অনেক চেষ্টা করেও মুছতে পারেনি, সেটি ডিএনএ টেস্টের মাধ্যমে শ্রদ্ধা রক্তের সাথে পুরোপুরি মিলে যায়। এছাড়াও সে যে করাত এবং ফ্রিজটি ব্যবহার করেছিল, তার প্রমাণও পুলিশ উদ্ধার করেছিল। আফতাব বুঝতে পারে আইন তার হাতের বাইরে চলে গেছে। তদন্ত শেষ হওয়ার পর চার্জশিট জমা পড়ে 6629 পাতায়। হাজার হাজার ডিজিটাল প্রমাণ, সিসিটিভি ফুটেজ, ফরেন্সিক রিপোর্ট এবং ফরেন্সিক সাইকোলজিক টেস্ট সবই ছিল আফতাবের বিরুদ্ধে। কিন্তু বিচার প্রক্রিয়া ছিল দীর্ঘ এবং যন্ত্রণাদায়ক। শ্রদ্ধার পরিবার এবং গোটা ভারত চেয়েছিল খুব দ্রুত বিচার, যাতে শ্রদ্ধা খুব তাড়াতাড়ি ন্যায় বিচার পায়। আফতাবের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 302 এবং 201 ধারায় মামলা চলে। আদালতে তার অপরাধের মাত্রা ছিল এতটাই ভয়াবহ, যা বিরলের চেয়েও বিরলতম অপরাধের ক্যাটাগরিতে পড়ে। আইন তার নিজস্ব গতিতে চলেছে। আদালত আফতাবের জবানবন্দি এবং ফরেন্সিক রিপোর্ট এবং পারস্পরিক সাক্ষ্য প্রমাণ বিচার করে তাকে দোষী সাব্যস্ত করে এবং যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে। সাজা তো হয়ে গেল। আফতাব এখন কারাগারের 4 দেওয়ালে বন্দি। কিন্তু প্রশ্ন থেকেই যায়, শ্রদ্ধা কি ফিরে আসবে? উত্তরটা হলো না। তার অসম্পূর্ণ স্বপ্ন, তার হাসি
সবই ওই মেহরাউলির ফ্ল্যাটের অন্ধকারে বিলীন হয়ে গেছে। শ্রদ্ধার এই হত্যাকাণ্ড আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেছে যে ভালোবাসার নামে আমরা আমাদের বিবেককে যেন বিসর্জন না দিই। যে কোনো সম্পর্কে শ্রদ্ধা এবং নিরাপত্তা সবার আগে। যদি কেউ আপনাকে মানসিক এবং শারীরিক নির্যাতন করার চেষ্টা করে, তবে সেটি হলো আপনার জীবনের প্রথম বিপদ সংকেত। সেই সংকেতকে অবহেলা করবেন না। আমি শুভদীপ। আজকের এই দীর্ঘযাত্রায় আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। এই ভিডিওটি বানাতে গিয়ে আমিও নিজেও অনেকবার কেঁপে উঠেছি, কারণ অপরাধের চেয়েও সবচেয়ে বড় ভয় হলো মানুষের মনের অন্ধকার। সুস্থ থাকুন, সচেতন থাকুন এবং আপনার প্রিয়জনদের সুরক্ষিত রাখুন। দেখা হচ্ছে নতুন কোনো ক্রাইম স্টোরি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।